তাহলে আজকে আমি যে ক্লাসটি নেব সেটি হচ্ছে ভারতীয় সংবিধান। আচ্ছা, প্রথমেই বলে রাখি যে ওয়েব একাডেমি আমাদের যিনি এই ওয়েব একাডেমির স্রষ্টা আমাদের পার্থ স্যার তোমাদের জন্য এটি পুরো ফ্রি অনলাইন কোচিং এর ব্যবস্থা করেছে। আর এখানে তোমরা ফেসবুক এর যে ওয়েব একাডেমির ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল দুটোই সাবস্ক্রাইব করতে পারো। তাহলে শুরু করা যাক বেশি কথা না বলে। তো আমাদের আজকে আমরা পড়ব ভারতীয় সংবিধান। এবার সংবিধান কি প্রথমেই জানতে হবে। সংবিধান হলো এমন একটি নিয়মকানুনের বই যেটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সাহায্য করে। তো রাষ্ট্র পরিচালনার জন্য ওতপ্রোত একটি নিয়মকানুনের একটি বই। এবার সংবিধান কীরকম হয়? সংবিধান দুটো টাইপ হয়, একটা লিখিত হয়, একটা অলিখিত হয়। লিখিত সংবিধান কোনটা? লিখিত সংবিধান হচ্ছে যেটি লেখা থাকে, পুরোপুরি নির্দিষ্টভাবে লেখা থাকে, যেমন আমাদের ভারতের সংবিধান, আমেরিকার সংবিধান। সব থেকে প্রাচীনতম লিখিত সংবিধান হচ্ছে ইউএসের সংবিধান, আর ক্ষুদ্রতম সংবিধানও ইউএসের সংবিধান। আর অলিখিত সংবিধান কি? অলিখিত সংবিধান হচ্ছে যেটা আমরা লেখা থাকে না, কিন্তু নিয়মকানুন বিভিন্ন যে আমাদের প্রথাগুলো আছে বা প্রথা ছাড়াও আরও বিচার বিভাগের রায়, এই থেকে একটি নিয়মকানুনের বই তৈরি হয়, সেটাকে আমরা কি বলি? অলিখিত সংবিধান। তাহলে সংবিধান কটি টাইপ হয়? দুটো টাইপ, লিখিত আর অলিখিত। আর একটিভাবে বলা যায় সংবিধানকে বলা যায় দুষ্পরিবর্তনীয় আর সুপরিবর্তনীয়। দুষ্পরিবর্তনীয় কাকে বলবো? যে সংবিধানকে সহজেই পরিবর্তন করা যায় না। আর সুপরিবর্তনীয় যাকে সহজেই পরিবর্তন করা যায়। তাহলে এবারে এই দুষ্পরিবর্তনীয় আর সুপরিবর্তনীয়র মধ্যে দেখো, লিখিত সংবিধানকে কি সহজে পরিবর্তন করা যাবে? না, লিখিত সংবিধানকে সহজে পরিবর্তন করা যাবে না। তাহলে এই সংবিধানকে কি বলা হয়? দুষ্পরিবর্তন। আর অলিখিত সংবিধান দেখো, চাইলেই যখন তখন পরিবর্তন করা যেতে পারে। তাহলে অলিখিত সংবিধান কি হয়? সুপরিবর্তনীয়। তাই এরকমভাবে আমরা সংবিধানকে, এবার লিখিত সংবিধান কি? লিখিত সংবিধান আছে আমেরিকা, অলিখিত সংবিধান হচ্ছে আমাদের ব্রিটেনের সংবিধান, ঠিক আছে? আর লিখিত সংবিধান ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র। আচ্ছা, এবার আসি ভারতীয় সংবিধান। এই ভারতীয় সংবিধান প্রণয়ন কীভাবে হলো? ভারতীয় সংবিধানের একটি বিরাট বড় ইতিহাস আছে, সেই ইতিহাসটা আজকে তোমাদের আমি বলবো। তো গল্পের মতো করে মনে রাখতে হবে। তো ভারতীয় সংবিধান তো একদিনে তৈরি হয়ে যায়নি। সংবিধান তৈরি করতে গেলে প্রথমেই যেটা দরকার, যে তার ব্যাকগ্রাউন্ডটা অনেক কাঠখড় পুড়িয়ে সংবিধানকে তৈরি করতে হয়েছে। তো ভারতের সংবিধান তৈরি করার পেছনে অনেক বিপ্লবীদের অবদান রয়েছে। ভারতীয় সংবিধানের প্রথম আইডিয়া দেয় এম.এন. রয় 1934 সাল। এই সংবিধান যখন ভারতে যে একটা সংবিধান লাগবে, তখন ব্রিটিশরা শাসন করতো। কারা শাসন করতো? ব্রিটিশরা শাসন করতো 1934। আর আমাদের ভারত স্বাধীন হয়েছে কত? 1947 সাল। তাহলে 1934 সালে প্রথম এম.এন. রয় আইডিয়া দেয়। এম.এন. রয় আইডিয়া দেওয়ার পরে এরপরে সেটি তো একজন ব্যক্তি যদি বলে যে সংবিধান লাগবে, সেটা তো কখনো মানা যাবে না। তো ব্রিটিশরা কখনোই মেনে নেবে না। এরপরে শুরু হয়, ব্রিটিশরা মানার পরে, ব্রিটিশরা মানেনি। 1934 সালে এম.এন. রয় আইডিয়া দেওয়ার পরে 1935 সালে ভারতের যে সবথেকে বড় পার্টি ছিল জাতীয় কংগ্রেস। তো জাতীয় কংগ্রেস থেকে জওহরলাল নেহরু সভাপতি ছিল। সেই 1935 সালে ভারতীয় সংবিধানের একটা দাবি জানানো হয়। তখন ইংরেজরা কর্ণপাত করে যে ভারতীয় সংবিধান একটা ভারতীয় সংবিধান লাগবে। ঠিক আছে, ইংরেজরা সহজে এটি দেবে না। ঠিক ইংরেজরা মেনে নেয় কবে? 1940 সালের 8ই আগস্ট। 1940 সালের 8ই আগস্ট কেন ইংরেজরা মানলো? সহজে তো মানবে না। তো ইংরেজরা মানলো এই কারণে, তখন দেখো ঠিক 1939 সেই টাইমে হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়েছে। আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়েছে 1945। এই টাইমে জার্মানির হিটলার ব্রিটিশদের পিছনে লেগে আছে, তো ওদের সাথে যুদ্ধ চলছে অলরেডি। সেই টাইমে ব্রিটিশরা কী করছে? ভারতে শাসন করার দরুন ভারত থেকে সৈন্য নিয়ে গেছে। তো এই সৈন্যরা, যেহেতু ভারতীয় সৈন্যরা হেল্প করেছে, এই স্বার্থে ব্রিটিশরা মেনে নিয়েছিল যে ভারতে একটা সংবিধান দেওয়া হবে। তো আবার ভাবো, 1934 সালে এম.এন. রয় আইডিয়া দেয়। 1935 সালে জাতীয় কংগ্রেসের দ্বারা কী হয়? সেটা প্রস্তাব করা হয় যে ভারতে একটা সংবিধান লাগবে। তারপরেই 1940 সাল 8ই আগস্ট ব্রিটিশ থেকে মেনে নেওয়া হয়, ব্রিটেন থেকে, যে ব্রিটিশ সরকার বলে ভারতে একটা সংবিধান দেওয়া হবে।
ঠিক তারপরেই সেই ধরুন 1942 সালে ক্রিপস মিশনকে পাঠানো হয়, যে ব্রিটেন থেকে আসে ক্রিপস মিশন আসে যে ভারতীয় সংবিধান তৈরি করতে, কিন্তু কি হয়, সেটা ক্রিপস মিশন ব্যর্থ হয়ে যায়, ভারতীয় সংবিধান তৈরি করতে পারে না। ঠিক তার 4 বছর পর, ক্রিপস মিশনের পরে 4 বছর, 42 আর 4 কত হচ্ছে, 1946 সাল, এই সালটা মনে রাখতে হবে। তো 1946 সালে ক্যাবিনেট মিশন আসে, ব্রিটিশ সরকার কাকে পাঠায়, ক্যাবিনেট মিশন, 1946 সাল। আর আমাদের দেশ কবে স্বাধীন হয়েছে, 1947 সাল। তো 1946 সালে কে আছে, ক্যাবিনেট মিশনের 3 জন সদস্য। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্যাবিনেট মিশনের 3 জন সদস্যকে প্যাট্রিক লরেন্স, এভি আলেকজান্ডার আর হচ্ছে স্ট্যাফোর্ড ক্রিপস, এই তিনজন সদস্য নিয়ে ক্যাবিনেট মিশন আছে। আর ক্যাবিনেট মিশনের যদি সভাপতি বলে, যে এই 3 জনের মধ্যে ক্যাবিনেট মিশনের সভাপতিকে, ক্যাবিনেট মিশনের সভাপতি হচ্ছে প্যাট্রিক লরেন্স। তো ক্যাবিনেট মিশন এসে প্রথমে কি বলল, প্রথমে যে ভারতীয় সংবিধান তৈরি করতে গেলে ভারতেরই লোক দ্বারা বা ভারতের মানুষজন থাকবে, ভারতের মানুষদের মধ্যে প্রতিনিধি থাকবে, যারা এসে ভারতীয় সংবিধান তৈরি করবে। তো ভারতীয় সংবিধান তৈরি করতে গেলে আগে কি বানাতে হবে, আগে একটা সংবিধান সভা বানাতে হবে। এই সংবিধান সভা মানে এর নাম হয় গণপরিষদ। সংবিধান সভাকে কি বলা হয়, গণপরিষদ। এই গণপরিষদকে ইংলিশে বলতে গেলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তাহলে প্রথমে কি বানাতে হবে, ভারতের একটা সংবিধান বানাতে হবে, এই সংবিধান সভা। তো সংবিধান সভা বানাতে গেলে তো লোকজন চাই, তো সংবিধান সভায় তো ভারতের সব লোক যেতে পারে না, সেই জন্য কী করা হলো, একটা নির্বাচন করা হলো। নির্বাচন করতে গেলে গণপরিষদের প্রথম নির্বাচন হয় 1946 সালে। 389 সিট, টোটাল সিট কত গণপরিষদে, 389 জন। এই 389 জনকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তখনকার দিনে ভারতে ব্রিটিশরা যেখানে শাসন করছে তাদেরকে বলা হচ্ছে ব্রিটিশ প্রভিন্স। ব্রিটিশরা ওখানে কি করছে, ডিরেক্ট শাসন করছে। ব্রিটিশরা যেখানে বলছে কি ব্রিটিশ প্রভিন্স, এরকম ব্রিটিশ প্রভিন্স। আর আরেকটা আছে যেখানে দেশীয় রাজারা শাসন করছে। দেশীয় রাজারা কি, দেশীয় রাজা মানে প্রিন্সলি স্টেট। তখনকার দিনেও দেশীয় রাজারা যেখানে শাসন করছে তাদেরকে বলে প্রিন্সলি স্টেট। এবার প্রিন্সলি স্টেটে কখনো কিন্তু ভোট হবে না, রাজা যাকে পাঠাবে প্রতিনিধি হিসাবে সেই আসবে গণপরিষদে। তো এরকম 389-এর মধ্যে 93টা ছিল এরকম দেশীয় রাজ্যসমূহ, আর 296, 93 বাদ দাও, 389 থেকে থাকে 296। এই 296 সিটে ডিরেক্ট ভোট হয়। তো এই যে ভোট হয়ে টোটাল যে ভোট হলো, ভোটে জাতীয় কংগ্রেস পায় কটা সিট, তখনকার দিনে মেন পার্টি যেহেতু ভারতের জাতীয় কংগ্রেস পায় 208টা সিট। তারপরে মেন পার্টি কে ছিল, মুসলিম লীগ পায় 73টা, আর বাকি 15টা পায় অন্যান্যরা। এইটা হচ্ছে গণপরিষদের গঠন। এবার দেখো, তোমাদের মধ্যে কোশ্চেন আসতেই পারে যে 389 সিট, এই 389 সিটটা কীভাবে এলো। তো গণপরিষদের টোটাল সংখ্যা যে 389 সিট, এটা হচ্ছে প্রতি 10 লাখ, তখনকার দিনে প্রতি 10 লাখ জনগণের মধ্যে থেকে একজনকে বলা হচ্ছে একজন প্রতিনিধি চুজ করা হচ্ছে। আমাদের কোশ্চেন আসতে পারে, শর্ট কোশ্চেন। তাহলে 389 সিট, 93 হচ্ছে প্রিন্সলি স্টেট, আর 296 হচ্ছে সিটে ব্রিটিশ শাসিত প্রদেশ। এই ব্রিটিশ শাসিত প্রদেশগুলোতে ভোট হয়ে 208টা পায় কে, কংগ্রেস, জাতীয় কংগ্রেস, আর 73টা পায় মুসলিম লীগ, আর বাকি 15টা পায় হচ্ছে অন্যান্যরা। এইভাবে তাহলে গণপরিষদ গঠন হয়ে গেল। এবারে এই 389 জন যে কি করবে, গণপরিষদ গঠন হয়ে যাওয়ার পর প্রথম অধিবেশন ডাকা হয় দিল্লির কনস্টিটিউশন হলে। গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসে, দিল্লির কনস্টিটিউশন হলে 9 ডিসেম্বর 1946 সাল, 9 ডিসেম্বর। ভালো করে বোঝো, একবার 46-এর শেষ দিকে চলে গেলাম, আর আমরা স্বাধীনতা কবে পেয়েছি, 1947 সাল। তো 1946-এর 9 ডিসেম্বর প্রথম অধিবেশন ডাকা হয়। এই অধিবেশনে প্রথমে প্রিন্সলি স্টেট কেউই যোগদান করেনি, আর মুসলিম লীগও তখন মোটামুটি জেনে গেছিলো যে পাকিস্তান প্রস্তাব পাস প্রায় হয়েই গেছিলো, জেনেই গেছিলো যে পাকিস্তান প্রস্তাব পাস হয়ে যাবে। দেন তাই ভারতের সংবিধান তৈরি করে ওরা থাকবে কেন, সেই জন্য কী হয়, মুসলিম লীগের সদস্যরাও যোগদান করে না। তো টোটাল যে 389 সদস্য, তার মধ্যে থেকে কিছু সংখ্যক সদস্যই এই প্রিন্সলি স্টেট আর মুসলিম লীগ বাদ হয়ে যায়। তো এর মধ্যে থেকে যারা যোগদান করে প্রথম অধিবেশনে 15টি মহিলা সদস্য যোগদান করে। তো প্রথম যে গণপরিষদের সভা হয় 9 ডিসেম্বর 1946 সাল। তো প্রথম যেদিনই সভা ডাকা হয়, সভা ডাকলে একজন প্রথমে সভাপতি দরকার পড়ে। তো এই সভাপতি
যে থাকবে সভাপতি, তখনকার যে বয়োজ্যেষ্ঠ, সব থেকে বয়োজ্যেষ্ঠ তাদের মধ্যে থেকে ছিল সচ্চিদানন্দ সিনহা। তাহলে অস্থায়ী সভাপতি 9 ডিসেম্বর 1946 সালে কে হয় গণপরিষদের? সচ্চিদানন্দ সিনহা। অস্থায়ী সভাপতি বললে সচ্চিদানন্দ সিনহা। ঠিক তারপর 11 ডিসেম্বরে কে হয়? ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্থায়ী সভাপতি হিসেবে নির্বাচিত হয়। আর দুজন ভাইস চেয়ারম্যানও থাকে, এইচ.সি. মুখার্জি, হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়, আর হচ্ছে টি.টি. কৃষ্ণমাচারী। এরা হচ্ছে সহসভাপতি পদে নির্বাচিত হয়। এরপরে আলোচনা চলতে থাকে। ঠিক তার দুদিন পরেই যে ভারতের সংবিধান রচনার জন্য যে ভারতের সংবিধান আমরা কেন তৈরি করব, এর উদ্দেশ্য কী, উদ্দেশ্য সমূহ সংক্রান্ত প্রস্তাব দেয় কে? জওহরলাল নেহেরু। তো এই উদ্দেশ্য সমূহ সংক্রান্ত প্রস্তাবটাই পরবর্তীকালে ভারতের সংবিধানের প্রস্তাবনায় অ্যাড হয়। এটা প্রস্তাবনা থেকে অ্যাডপ্ট করা হয় এই উদ্দেশ্য সমূহ সংক্রান্ত প্রস্তাব, যাকে ইংলিশে কি বলবো আমরা? অবজেক্টিভ রেজুলেশন। এই অবজেক্টিভ রেজুলেশন অ্যাড হয় পরবর্তীকালে 1947 সালে 22 জানুয়ারি একে প্রস্তাবনায় অ্যাড করা হয়। তাহলে এই প্রস্তাবনা সম্পর্কে একটু বলে নিই। ভারতের সংবিধানে যে প্রস্তাবনা আছে, প্রস্তাবনায় একবারই সংশোধিত হয়েছিল 1976 সালে 42তম সংবিধান সংশোধনে। তো এই টাইমে প্রস্তাবনায় দুটো কথা অ্যাড হয়, এই ধর্মনিরপেক্ষ আর সমাজতান্ত্রিক। এই যে কথা দুটো, এটা একদম ইম্পর্টেন্ট কোশ্চেন। তো ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ, এই সমাজতান্ত্রিক, এই দুটো কথা অ্যাড হয় কবে? 1976 সালের 42তম সংবিধান সংশোধনে। তো প্রস্তাবনা গেল, জওহরলাল নেহরু উদ্দেশ্য সমূহ সংক্রান্ত প্রস্তাব একটা ভাষণ দিলেন। তারপরেই তৈরি হলো একটি ড্রাফটিং কমিটি। এইবার সংবিধান নিয়ে আলোচনা হতে হতে দিনটি এলো যে কে ড্রাফট করবে। ড্রাফট মানে খসড়া, সংবিধানটা লেখার কাজ কে করবে? তো সংবিধান লেখার কাজ ওখানে সব থেকে জ্ঞানীগুণী ব্যক্তি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। তো বি.আর. আম্বেদকরের সাথে আরও 6 জন দিয়ে 7 জন সদস্য বিশিষ্ট একটি ড্রাফটিং কমিটি তৈরি করা হলো, যেটা হচ্ছে খসড়া কমিটি। বাংলায় তোমাদের কোশ্চেন আসবে খসড়া কমিটি। তো খসড়া কমিটির চেয়ারম্যান কে হলো? বি.আর. আম্বেদকর। এছাড়াও বাকি 6 জন হচ্ছে কৃষ্ণস্বামী আইয়ার, গোপালস্বামী আয়াঙ্গার, এস.এস. সাদুল্লাহ, কে.এম. মুন্সি, মাধব রাও, টি.টি. কৃষ্ণমাচারী, এরা বাকি 6 জন ছিলেন। তো এরা প্রত্যেকে 7 জন সদস্য বিশিষ্ট ড্রাফটিং কমিটি তৈরি হলো। এই ড্রাফটিং কমিটি তৈরি হয়ে যাওয়ার পর খসড়া সংবিধান লেখার দায়িত্ব নিয়ে আম্বেদকর লেখার কাজ শুরু করে দিলেন। তো সংবিধান লেখার কাজ শুরু করার পরে ঠিক সংবিধান গণপরিষদের হাতে তুলে দিল কবে? সেই সংবিধান পুরোপুরি তৈরি হলো সব আলাপ আলোচনার পরে 1949 26শে নভেম্বর। কবে? 1949 26শে নভেম্বর। আচ্ছা, তার আগে বলে রাখি ড্রাফটিং কমিটি কবে তৈরি হয়েছিল? 1947 29শে অগস্ট। আসতেই পারে ড্রাফটিং কমিটি কবে তৈরি হয়, ঘটনা 1947 29শে অগস্ট। সেখান থেকে একবারে 1949 26শে নভেম্বর সংবিধান তৈরি করা শেষ। তাহলে সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন যে সংবিধান কবে তৈরি হয়? সংবিধান তৈরি হয় 1949 সালের 26শে নভেম্বর। আর ওই ডেটেই ঠিক তার দুদিন আগে 1949 26শে নভেম্বর, দুদিন আগে না, 1949 সালে 26শে নভেম্বর কনস্টিটিউশন তৈরি হয়। কিন্তু ভারতের সামনে কবে আসে? ভারতের জনগণ মানে আমাদের সামনে প্রেজেন্ট হয় কবে? আমাদের সামনে আসে 1950 সালের 26শে জানুয়ারি। ভারতের সংবিধান কার্যকরী হয়। তার দুটো কোশ্চেন আসে, ভারতের সংবিধান তৈরি হয় কবে? 1949 সালের 26শে নভেম্বর ভারতের কনস্টিটিউশন তৈরি হয়। সেই জন্য একে বলা হয় 26শে নভেম্বর প্রত্যেক বছর আমরা কী পালন করি? কনস্টিটিউশন ডে। তাহলে 1949 সালে 26শে নভেম্বর ভারতের সংবিধান তৈরি হয় আর কার্যকরী হয়, কেম ইনটু ফোর্স কবে আসে? সেটা হচ্ছে 1950 সালে 26শে জানুয়ারি। আচ্ছা, 26শে জানুয়ারি কেন এলো? এটাও কোশ্চেন আসবে যে 26শে জানুয়ারি দিনটাই কেন চুজ হলো? তো ভারতের সংবিধান কার্যকরী হওয়ার পেছনে এই যে 26শে জানুয়ারি, ঠিক 1930 সালে 26শে জানুয়ারি কি হয়? পূর্ণ স্বরাজ দিবস, যে ভারতের পতাকা উত্তোলন করা হয় পরাধীন ভারতে, 1930 26শে জানুয়ারি। তো এই দিনটি সেই জন্য 26শে জানুয়ারি কী করা হয়? ভারতের সংবিধান কার্যকরী হয়। আর এই দিনটাকে আমরা কী হিসেবে পালন করি? প্রজাতন্ত্র দিবস। কারণ প্রজাদের হাতে হাতিয়ার চলে এলো সংবিধান, ভারতীয় সংবিধান। ভাবো, প্রজাদের হাতে হাতিয়ার মানে কি? সংবিধান আসা মানেই যে সরকারি থাকুক তাকে সংবিধান মেনেই কাজ করতে হবে। আজকে আমরা চাইলে কি একটা পকেটের সংবিধানের বই রাখতেই পারি? তো আমরা নিয়মকানুন জানি যে সংবিধান তৈরি কী নিয়ম আছে, তাই আমাদের চাইলেই জোর করে আমাদের অধিকার থেকে আমাদের বঞ্চিত করতে পারবে না কোনো সরকার এসে। তো ভারতের সংবিধান তখন থেকে, সেই জন্য এই দিনটিকে কী বলা হয়? প্রজাতন্ত্র দিবস হিসাবে, সাধারণতন্ত্র দিবস হিসাবে আমরা পালন করি 26শে জানুয়ারি। এরপরে ভারতের সংবিধান তৈরি হলো। তো ভারতের সংবিধান যখন তৈরি হচ্ছে তার আগে সংবিধানের যে ভারতের তখন স্বাধীনতা হয়ে যায় 1947 সাল। এই যে সংবিধান তৈরি হলো, সংবিধানের
টোটাল কতগুলো আর্টিকেল? সংবিধানের আর্টিকেল হচ্ছে 395, 395টা আর্টিকেল, আর 22টা পার্ট। এবার আর্টিকেলের পার্ট ব্যাপারটা কি দেখো, আর্টিকেল হচ্ছে কটা বললাম? 395টা। আর্টিকেল মানে ধরো একটা বই আছে, ভারতের সংবিধান বা তোমরা যে বইগুলো পড়ো, বইগুলো একটা মোটা বই হলে কতগুলো পৃষ্ঠা থাকে? ধরো 395 পৃষ্ঠার একটা বই, 395 পৃষ্ঠার একটা বই, তাহলে একটা করে পৃষ্ঠা উল্টাবে। এবার 395টা কি একটাই গল্প থাকে? তোমরা যে স্কুলে সিলেবাস পড়ো, একটা তো গল্প থাকে না, অনেকগুলো চ্যাপ্টার থাকে। তো সেরকম হচ্ছে 22টা পার্ট ভারতীয় সংবিধানে, 395টা আর্টিকেল। আর্টিকেলগুলোকে পেজ হিসেবে ধরতে পারো, আর পার্ট হচ্ছে 22টা পার্ট। আর শিডিউল ছিল প্রথমে ছিল 8টা, পরে এখন বর্তমানে শিডিউল বেড়ে হয়েছে 12টা, আর পার্ট বেড়ে হয়েছে 22টা থেকে 25টা। আর 395টা আর্টিকেল এখন মোটামুটি 460-70 ওরকম হয়ে রয়েছে। তো ওরকম কোশ্চেন আসবে না। মূল সংবিধানে কতগুলো আর্টিকেল তোমাদের কোশ্চেন আসবে। তো মূল সংবিধানে কটা? 395টি আর্টিকেল, 22টি পার্ট, আর হচ্ছে 8টা শিডিউল। এই শিডিউল, তাহলে পার্ট আর তোমরা আর্টিকেল বুঝতে পারলে। শিডিউলটা কি জিনিস? শিডিউলটা হচ্ছে যে ভারতীয় সংবিধানের এই তফসিল। শিডিউল বাংলায় কি আসবে? তফসিল। তফসিলগুলো কি হয়েছে, সংবিধানের যে আর্টিকেলগুলো আছে, আর্টিকেলে সবটা লেখা সম্ভব না। তো জাস্ট সংবিধানের যে একটা সামারি করে দেওয়া আছে শিডিউলগুলোতে। ধরো ভারতের সংবিধানের কতগুলো? এখন 28টা রাজ্য আছে, তো আগে ছিল 16টা, 14টা থেকে শুরু হয়েছে 16টা। তো আস্তে আস্তে এত রাজ্য আর্টিকেলে তো সবসময় সংবিধান সংশোধন করা সম্ভব নয়, সেই জন্য সেটা শিডিউলে ফেলে দেওয়া হয়েছে, শিডিউলে সেগুলো সংযোজন হতে থাকে। তাহলে শিডিউল তফসিল তোমরা বুঝতে পারলে। তাহলে ভারতীয় সংবিধানের, আবারও বলছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর্টিকেল ধারা হচ্ছে 395টা, পার্ট হচ্ছে 22টা, আর হচ্ছে শিডিউল হচ্ছে 8টা। শিডিউল এখন বর্তমানে কি হয়েছে? 12টা। কোশ্চেন আসতে পারে বর্তমানে শিডিউলের সংখ্যা, তফসিলের সংখ্যা কটা? 12টি। তাহলে ভারতীয় সংবিধান আমরা তৈরি করে দিলাম। সামনেই তোমাদের পরীক্ষা, আমি একটা এরপরে ভিডিও আনতে চলেছি, দেখি তোমাদের ওএমআর শিট কীরকমভাবে কী করা যায়, এই নিয়েও আসবে। ওয়েব একাডেমির পেজই ফলো করো তোমরা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর আমার কন্ট্যাক্ট নাম্বার তো আছেই, কারোর যদি কোনো কিছু প্রবলেম হয়, কোনো নোটসের প্রয়োজন হয়, অবশ্যই এটা পুরো ফ্রি সার্ভিস, সবাই যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপ, ওটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে মেসেজও করতে পারো। পিকে স্যার বলেই আমাকে বর্ধমানে সবাই চেনে। তো এই বলে আমি আমার আজকের ক্লাসটি শেষ করছি। নমস্কার।